আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের সকল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের 2025 সালে তৃতীয় শ্রেণীর যে বিজ্ঞান বইটি আছে তার দ্বিতীয় অধ্যায়ের আজকে সমস্ত ছক এবং প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধু, তাহলে আসো আমরা ছকগুলো আর প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। তার আগে আমরা একটু গল্পটার সঙ্গে পরিচিত হই। দেখো, প্রাণী পরিচিতি। আমি গল্পটা পড়ে শোনালে অনেক বড় হয়ে যাবে, এ কারণে আমি পুরো গল্পটা তোমাদেরকে পড়াবো না, জাস্ট এখান থেকে একটু বুঝিয়ে দিব। দেখো, প্রাণী পরিচিতি। পৃথিবীতে নানা রকমের জীব আছে। প্রাণী এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই। এগুলোর চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। এখানে বলেছে পৃথিবীতে তো আমরা নানা রকমের জীব আছে, প্রাণী আছে। এ ধরনের জীবরা কী করে? আশেপাশে নানা ধরনের প্রাণী তো আমরা দেখতে পাই। এদের চলন, খাদ্য, দেহের গঠন, আকার, আকৃতি ও রং এক একজনের এক এক রকম, সবারই কিন্তু এক নয়। তারপর দেখো, পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে। বিভিন্ন প্রাণীদের গঠনও ভিন্ন, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব কিছু প্রাণীর মধ্যেই দেখা যায়? প্রাণীদের সাধারণ অঙ্গগুলো দেখো, এখানে আমরা একটি বিড়ালের ছবি দেখতে পাচ্ছি এবং এই বিড়ালের ছবির ভিতরে তার কান, চোখ, নাক, মুখ, এগুলা পা, এগুলো কি সব ধরনের কোন কোন প্রাণীর মধ্যে এগুলো রয়েছে এবং কি সেটাই আমাদেরকে বলেছে। দেখো, এখানেও আমরা কিছু প্রাণীর ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা সাধারণত মাছ, পাখি, কুমির, ব্যাঙ, তারপরে বাঘ, এগুলো দেখতে পাচ্ছি। এদের দেহে কী কী অঙ্গ রয়েছে এটাই এখানে বলা আছে, তোমরা এগুলো পড়ে নিবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ছক আছে। ছকটি আমরা পূরণ করব, কিন্তু তার আগে আমরা এই যে দেখো, এখানে কি বলেছে, প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও কিছু জানি। যেমন দেখো, দেখা কি, প্রাণীরা চোখ দিয়ে কি করে দেখে। প্রাণীরা চোখ দিয়ে দেখে। কান দিয়ে কি করে শোনে। প্রাণীরা কান দিয়ে শোনে। তারপরে যে দেখো, শ্বাস ত্যাগ করা এবং ঘ্রাণ নেওয়ার জন্য প্রাণীরা কি করে, নাক ব্যবহার করে। খাদ্য ও পানীয় গ্রহণ করার জন্য প্রাণীরা মুখ ব্যবহার করে। এই মুখের মাধ্যমে তারা কি করে, পানি এবং খাবার গ্রহণ করে। দেখো, চলাচল করার জন্য তারা কি ব্যবহার করে, পায়ের ব্যবহার করে। তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা। এগুলো পড়ে নিলে প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তারপরে দেখো, এখানে আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। এগুলোর অনেকের কি বলে, মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণী হিসেবে বলা হয়। এগুলো তোমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে। তারপরে মেরুদণ্ড প্রাণী কাকে বলে? এই যে দেখো, সাপ, তারপরে মোরগ, এটা হচ্ছে হাঁস, ব্যাঙ, এগুলো সব হচ্ছে কি মেরুদণ্ড প্রাণী। তারপরে অমেরুদণ্ড প্রাণী কোনগুলো? দেখো, কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস, এগুলো হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। এখানে দেখো, মেরুদণ্ড প্রাণী সম্পর্কে আরও কিছু বলেছে। এখানে মাছ, তারপরে উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী, পাখি, তারপরে স্তন্যপায়ী প্রাণী নিয়ে এখানে বিভিন্ন আলোচনা করেছে। এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। তাহলে এখন আসো আমরা তোমাদের বইয়ের সমস্ত ছকগুলো পড়ে নেই আর প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো, এখানে আমরা একটি প্রাণীর ছবি দেখতে পাচ্ছি, যেটা আমাদের বইয়ের 11 নং পৃষ্ঠার ভিতরে রয়েছে। এখানে একটি পরিচিত প্রাণীর ছবি আঁকতে বলেছে এবং দেহের বিভিন্ন অঙ্গ নিয়ে অঙ্গের নাম লিখতে বলেছে। তাহলে এই যে এই ছবিটি দেখো, এটা হচ্ছে কান, এটা হচ্ছে এই প্রাণীর কান, এর দেখো চোখ, এই যে দেখো মুখ, এই যে দেখো নাক, আর এই হচ্ছে পা। এখন তাহলে আমরা এর বিভিন্ন অঙ্গের নামগুলো পড়লাম। এখন আমরা আমাদের বইয়ের 13 নং পৃষ্ঠায় একটি ছক রয়েছে। দেখো, 13 নং পৃষ্ঠার ছকটি আমরা এখন পড়ব। দেখো, নিচের
নিচের মতো করে খাতায় একটি ছক তৈরি করো এবং প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ বর্ণনা করো। একটি ছক তোমাদের খাতায় তৈরি করতে বলেছে এবং প্রাণীর দেহে কী কী অঙ্গ রয়েছে তা নিয়ে তোমাদের বর্ণনা করতে বলেছে। দেখো দেহের বিভিন্ন অঙ্গ। চোখ, চোখ প্রাণীর দেহের একটি অঙ্গ না? চোখ দিয়ে প্রাণী আশেপাশে সব কিছু দেখে, খাবার সংগ্রহ করে এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চোখ প্রয়োজন। রক্ষা পাওয়ার জন্য কি প্রয়োজন? চোখের প্রয়োজন। এরপরে দেখো কান, কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে। নাক, প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে। ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে। মুখ, খাদ্য ও প্রাণী গ্রহণের জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে। পাখনা, পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে। ডানা, পাখি ডানা ব্যবহার করে উড়ে। পা, প্রাণী সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পা ব্যবহার করে। এছাড়া দৌড়ানো ও লাফ দেওয়ার কাজেও পা ব্যবহার করে। এখন আমাদের বইয়ে যে 15 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর ছকটি রয়েছে, আমরা সেই ছকটি পড়ব। দেখো 3 নম্বর ছকে কি বলেছে, কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়। এটা তোমাদের পৃষ্ঠা 15 নম্বরের ছক। কাজ, প্রাণীকে বিভিন্ন দলে বিভক্তকরণ। যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। তোমাদের খাতায় একটি ছক তৈরি করতে বলেছে এবং এভাবে করে লিখতে বলেছে। দেখো হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী। এখানে কোন প্রাণীর হাড় বিশিষ্ট মানে হাড় আছে সেই প্রাণীর নাম লিখতে বলেছে, আর কোন প্রাণীর হাড় নেই সেই প্রাণীর নাম লিখতে বলেছে। দেখো আমরা জানি যে আমাদের হাড় বিশিষ্ট প্রাণী হচ্ছে মেরুদণ্ড প্রাণী, আর হাড়বিহীন মানে হাড় নেই সেই সব প্রাণীগুলোকে আমরা কি বলবো? অমেরুদণ্ডী প্রাণী। তাহলে হাড় বিশিষ্ট প্রাণী অর্থাৎ মেরুদণ্ড প্রাণী হচ্ছে ব্যাঙ, মাছ, পাখি, টিকটিকি, বিড়াল, কচ্ছপ। আর হাড়বিহীন প্রাণী অথবা অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে মাকড়সা, শামুক, ফড়িং, অক্টোপাস, কেঁচো। তোমাদের যদি কেউ বলে মেরুদণ্ড প্রাণী কাকে বলে, তখন তোমরা এটা বলে দিবে, আর যখন বলবে অমেরুদণ্ড প্রাণী কাকে বলে তখন তোমরা এগুলো নাম বলে দিবে। এটাও তোমাদের প্রশ্নের উত্তরে আসবে। দেখো তাহলে এই যে তোমাদের বইয়ের যে 15 নং ছকটি রয়েছে, 15 নং পৃষ্ঠায় যে 3 নম্বর ছকটি রয়েছে, এই ছকটি তোমরা এভাবে পূরণ করবে। দেখো তোমাদের পৃষ্ঠা 17 নম্বরে যে ছকটি রয়েছে, বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের তুলনাকরণ করার জন্য এই ছকটি তোমাদের লিখতে বলেছে। দেখো মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন শ্রেণীকরণ করা যায়, কিন্তু এই বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের আমরা এখন তুলনা করব। দেখো বৈশিষ্ট্য, কিভাবে চলাচল করে মানে মেরুদণ্ড প্রাণী কিভাবে চলাচল করে, তারপর কোথায় বাস করে, দেহ কী দ্বারা আবৃত, ডিম পাড়ে নাকি বাচ্চা জন্ম দেয়। তারপরে দেখো এই যে এই বৈশিষ্ট্যগুলো আমরা এখন পড়ব। মাছ কি পাখনার সাহায্যে লাফিয়ে, মাছ কিভাবে চলাচল করে? পাখনার সাহায্যে। ব্যাঙ লাফিয়ে। টিকটিকি বুকে ভর দিয়ে। মুরগি ডানা মেলে ডানা দিয়ে, আর কুকুর হচ্ছে পা দিয়ে চলাচল করে। মানে এই সব প্রাণীগুলো এক একজন কি এক এক বৈশিষ্ট্যে চলাচল করে। এদের চলাচলের নামগুলো আমরা এখন পড়লাম, যে মাছ পাখনার সাহায্যে চলাচল করে, ব্যাঙ লাফিয়ে করে, টিকটিকি বুকে ভর দিয়ে চলাচল করে, মুরগি ডানা দিয়ে চলাচল করে, কুকুর পা দিয়ে। এরা কোথায় বাস করে? মাছ আমরা জানি পানিতে বাস করে, ব্যাঙ স্থল এবং জল উভয় জায়গাতেই ব্যাঙ বাস করে, টিকটিকি স্থলে বাস করে, মুরগি স্থলে বাস করে, কুকুর স্থলে বাস করে। এদের দেহ কী দ্বারা আবৃত? মাছের দেহ আঁশ দ্বারা আবৃত, ব্যাঙের দেহ মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত, টিকটিকি সূক্ষ্ম আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত, মুরগি পালক দ্বারা আবৃত, আর কুকুর পশম দ্বারা আবৃত। আচ্ছা এই প্রাণীগুলো কি ডিম পাড়ে নাকি বাচ্চা জন্ম দেয়? দেখো মাছ ডিম পাড়ে, ব্যাঙও ডিম পাড়ে। তারপরে টিকটিকি কী করে? এই যে মাছ কিন্তু ডিম পাড়ে, বাচ্চা জন্ম দেয় না, ডিম পাড়ে। ব্যাঙ ডিম পাড়ে, টিকটিকি ডিম পাড়ে, মুরগি ডিম পাড়ে। একমাত্র কুকুর কী করে? বাচ্চা জন্ম দেয়। আর এগুলো কেউই কী করে না? বাচ্চা জন্ম দেয় না, এরা শুধু ডিম পাড়ে। আর এই কুকুর কী করে? বাচ্চা জন্ম দেয়। আর এদের ডিমের মাধ্যমে কী হয়? এদের বাচ্চা হয়। কিন্তু শুধু একমাত্র কুকুরেরই কী হয়? বাচ্চা জন্ম দেয়। এরপর দেখো আমরা কিছু প্রাণীর ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা
অসংখ্য প্রাণীর ছবি দেখতে পাচ্ছি। উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নামগুলো লিখতে বলেছে। দেখো প্রথমে আমরা মাছ দেখতে পাচ্ছি। এই মাছটির নাম কি? এই মাছটির নাম হচ্ছে কই মাছ। এটা এখানে লিখে দিয়েছে, এই মাছটির নাম হচ্ছে কই মাছ। তারপর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে পাখি। কি বলেছে? উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচে দল অনুসারে প্রাণীর নাম লিখতে বলেছে। এই যে দেখো পাখি, দোয়েল পাখি অথবা কবুতর। উভচর, উভচর হলো ব্যাঙ। সরীসৃপ হচ্ছে টিকটিকি। এই যে টিকটিকি, এ হচ্ছে সরীসৃপ প্রাণী। স্তন্যপায়ী প্রাণী হচ্ছে গরু। মানে প্রাণীর দল হিসেবে এই প্রাণীগুলো নাম লিখতে বলেছে। এই যে দেখো, মাছ হচ্ছে কই মাছ, পাখি হচ্ছে দোয়েল অথবা কবুতর, উভচর হচ্ছে ব্যাঙ, ব্যাঙকে আমরা উভচর প্রাণী বলবো। আর সরীসৃপ প্রাণী হচ্ছে টিকটিকি, টিকটিকিকে আমরা সরীসৃপ প্রাণী বলবো। আর স্তন্যপ্রায়ী প্রাণী হচ্ছে গরু, আমরা গরুকে স্তন্যপ্রায়ী প্রাণী বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 21 নম্বর পৃষ্ঠায় অসংখ্য ছক দেওয়া আছে। এখন আমরা সেই ছকগুলোই পড়ব। দেখো, প্রাণীদল দেহ আবৃত থাকে। প্রাণীদল: মাছের দেহ আইস দ্বারা আবৃত থাকে। পাখি পালক দ্বারা। উভচর এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। সরীসৃপ শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। স্তন্যপায়ী পশম লোম বা ত্বক দ্বারা আবৃত থাকে। এরপর দেখো 3 নম্বর কি বলেছে? ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পাড়ে এবং কিছু প্রাণী বাচ্চা দেয়। প্রাণীগুলো পর্যবেক্ষণ করে তুলনামূলক একটি ছক তৈরি করো। এই প্রাণীগুলো কি করতে বলেছে? তুলনামূলক একটি ছক তৈরি করতে বলেছে। উত্তর: ডিম পাড়ে। মাকড়সা, ব্যাঙ, মাছ, পাখি ও টিকটিকি ডিম পাড়ে আর গরু বাচ্চা দেয়। এরপর তোমাদের বইয়ের 4 নম্বর ছকটি হচ্ছে, নিচের ছকে কিছু প্রাণীর বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। বৈশিষ্ট্য অনুসারে ছকে প্রাণীর দলের নাম লিখো। দেখো, বৈশিষ্ট্য যেমন জল ও মূল উভয় জায়গায় বাস করে। উভচর: ঠোঁট এবং এক জোড়া ডানা আছে পাখির। 3 জোড়া পা এবং 1 জোড়া অঙ্গ আছে কীটপতঙ্গের। বাচ্চা হয় এবং স্তন পান করে। স্তন্যপ্রায়ী প্রাণী। এরপর দেখো 5 নম্বর ছকে কি আছে? মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায়, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। দেখো, মেরুদণ্ড প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায়, যেমন এই যে এগুলো তোমরা তোমাদের বইতে লিখে নিবে। এই ছকগুলো তোমরা তোমাদের বইতে পড়ে পড়ে পূরণ করে নিবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখন আমরা তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নগুলোর উত্তর পড়ি। চলো আসো আমরা অনুশীলনীমূলক প্রশ্নগুলোর উত্তর পড়ে নিই। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার এবং লাইক করার শিক্ষার্থী বন্ধুরা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতির অনুশীলনীমূলক 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1 নম্বর, নিচে কোন প্রাণী স্তন্যপায়ী? উত্তর ক, তিমি। তারপরে দেখো 2 নম্বরে কি আছে? নিচে কোন প্রাণীটি মেরুদণ্ডী? এখানে হবে গ নাম্বার, সাপ। এবার দেখো, পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা আছে? পতঙ্গ জাতীয় প্রাণীর 6টি পা আছে। এটা হবে 6টি পা আছে। তোমাদের 2 নাম্বার অনুশীলনীমূলক প্রশ্নে রয়েছে, নিচের উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এই যে দেখো, নিচে কিছু উল্লেখিত শব্দ দেওয়া আছে, এগুলো থেকে শব্দ নিয়ে এই নিচের শূন্যস্থানটি পূরণ করতে বলেছে। যেমন মেরুদণ্ড, ঘাস ফড়িং, পতঙ্গ, পালক, ডলফিন, ইলিশ মাছ। পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় কে? ডলফিন। এখানে হবে ডলফিন। এখানে হবে ডলফিন। তারপর প্রাণীর দেহকে ধীর করে? মেরুদণ্ড। এখানে হবে মেরুদণ্ড। এই যে মেরুদণ্ড। তারপরে অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। প্রাণীতে বাস করে কে? ডলফিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর দিব। চলো পড়ব।
অনুশীলনীমূলক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক নম্বর, প্রত্যঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। উত্তর, প্রত্যঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। 1, প্রত্যঙ্গ জাতীয় প্রাণী উঠতে পারে। 2, এদের দেহ হাড় থাকে না। খ নম্বর প্রশ্ন, উভচর প্রাণীর দেহ কী ধরনের হয় তা লিখি। উভচর প্রাণীর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। গ, প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে তা লিখি। প্রাণীরা হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে পা ব্যবহার করে। ঘ, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। উত্তর, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। 1, উভচর জাতীয় প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে। এরা পানিতে ডিম পাড়ে। এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। এরা সাধারণত কী করে? লাফিয়ে চলাচল করে। 4 নম্বর, অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নের উত্তর। ক, তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? যেসব প্রাণীর বাচ্চারা মায়ের বুকের দুধ পান করে তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। প্রাণী বলে। তিমি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চারা মায়ের দুধ পান করে, তাই তিমি পানিতে বাস করলেও তাকে মাছ না বলে স্তন্যপায়ী প্রাণী বলা হয় উক্ত বৈশিষ্ট্যের কারণে। তারপর মেরুদণ্ড ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। খ, উত্তর, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য নিচে দেওয়া হলো। মেরুদণ্ডী প্রাণী। 1, মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে, আর অমেরুদণ্ড প্রাণীর মেরুদণ্ড নেই। 2, এর দেহ ত্বক, লোম বা পশম এবং আঁশ দ্বারা আবৃত থাকে। 2, এদের দেহ শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে। এটা হচ্ছে মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীর। 3 নম্বর হচ্ছে দেহের ভিতর কঙ্কাল থাকে। 3 নম্বর, দেহের ভিতরে কঙ্কাল থাকে না। 4, মানুষ ছাড়া সকল প্রাণীর লেজ আছে, আর অমেরুদণ্ডী প্রাণীর এদের লেজ নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, যাতে আমি তোমাদের আরও অনেক ভিডিও দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।